আমরা যারা বেঁচে আছি আমরা সবাই আমাদের জীবনকালে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে সিরিয়া, ইরাক, লেবানন, ইরান, ইয়েমেন, সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলো সবগুলোতে মোটামুটি যুদ্ধ বিধ্বস্ত এলাকা। পবিত্র কোরআন শরীফে আমরা দেখছি আয়ামে জাহিলিয়াতের যুগের কথা শুনেছিলাম। সুতরাং প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান পর্যন্ত মধ্যপ্রাচ্য হচ্ছে মোটামুটি যুদ্ধ সংকুল এলাকা। এই ভিডিওতে আমরা ইতিহাসটা বর্ণনা করব। অটোমান সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য শুরু হওয়ার আগে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তারকারী একটা সাম্রাজ্য। পরবর্তীতে ব্রিটিশরা যখন তাদের কলোনি স্থাপন করা শুরু করে, অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে তার জৌলস হারাতে থাকে। মধ্যপ্রাচ্য পুরো এলাকাটা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে তাদের উপনিবেশ স্থাপন করে এবং তারা ভারতীয় উপমহাদেশ থেকে ধনসম্পদ পাচার করে যখন ধীরে ধীরে তারা তাদের সমৃদ্ধি অর্জন করা শুরু করে, তারা তখন বাণিজ্যের যে রাস্তা, নৌপথ, সেটা তারা তৈরি করার জন্যে সুয়েজ খাল ক্যানেলটা খোলার চেষ্টা করে এবং সুয়েজ খাল ক্যানেল তৈরি হয়ে গেলে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। মিডল ইস্টের অনেক দেশ ব্রিটিশদের অধীনে চলে আসে এবং লন্ডন থেকে ভারতের নৌ যোগাযোগটা অনেক স্বল্প দূরত্বের মধ্যে স্থাপিত হয়ে যায়। সুয়েজ খাল ক্যানেলটা ব্রিটেন এবং ফ্রান্স মিলে মিশরের সহায়তায় পরিচালনা করত। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানরা জার্মানদেরকে সাপোর্ট দিয়েছিল, সেজন্য ফ্রান্স এবং ব্রিটেনরা তার্কিশ বা অটোমানদের বিরুদ্ধে লড়াইতে নামে এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শপথ নেয় এবং তারা নিজেদের মধ্যে অটোমানদের যেই এলাকাগুলো আছে সেগুলো ভাগ বাটোয়ারা করে নেয় এবং সেখানে তারা জাতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে নানা গোষ্ঠীকে নানাভাবে নানা অঞ্চলকে অ্যালোকেট করে দেয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে নতুন একটা বিভাজন তখন থেকে শুরু হয়। জাতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে অথবা সমাজের ক্লাসিফিকেশনের উপর বেস করে এই বিভাজনটা শুরু হয়। মধ্যপ্রাচ্যে প্রথম তেল আবিষ্কৃত হয় 1908 সালে। পরবর্তী 1930-এর দিকে কুয়েতে, সৌদি আরবে বিশাল রকম করে তেলের রিজার্ভ আবিষ্কৃত হয় এবং তেলের রিজার্ভ আবিষ্কার হওয়ার পরে তেল নিয়েও নানা এলাকাতে বিবাদ শুরু হয়। কুয়েত এবং সৌদি আরবের পরে সিরিয়া, ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, এই সমস্ত জায়গাতে তেল আবিষ্কৃত হওয়া শুরু হয়। পৃথিবীর প্রায় অর্ধেক তেলের রিজার্ভ এবং সাপ্লাই মিডল ইস্টে থেকে হতো। ব্রিটেন, ইউএসএ এবং রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, এদের ইন্টারেস্ট সেজন্য মিডল ইস্টের প্রতি অনেক বেড়ে যায়। সুতরাং একদিকে নৃতাত্ত্বিকভাবে নানা রকম বিভাজন হচ্ছে। ফ্রান্স, ব্রিটেন এবং অটোমান সাম্রাজ্য তারা নিজেদের মধ্যে নানা এলাকা বিবাদ করে নিচ্ছে। তেল আবিষ্কৃত হওয়ার পরে নতুন বৈশ্বিক শক্তি ওখানে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করছে। আবার প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলে ব্রিটিশরা জিউস স্টেট বানানোর জন্যে ফিলিস্তিনিদের কিছু এলাকাকে রিফিউজিদের জন্য খুলে দেয়। বেলফাস্ট চুক্তির মধ্য দিয়ে 1917 সালে এই আইডিয়াটা সামনে নিয়ে আসা হয়।
অন্যদিকে আরবরা যেটা চাচ্ছিল সেটা পুরা আরবটাকে তারা ইউনাইটেড একটা আরব হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করছিল, কিন্তু ওখানে যারা কলোনিয়াল ছিল সে ব্রিটিশরা চাচ্ছিল যে ওখানে জিউসদেরকে নিয়ে আসবে। সুতরাং যেখানে আগে পুরা আরব লোকজন ছিলেন, আরবে বিভাজিত ছিল, তাদের মধ্যে এখন নতুন করে জিউসদেরকে নিয়ে আসা হয়। এই যে নানা রকম জাতিগত বিভাজন, নানা রকম তেল ক্ষেত্র আবিষ্কার হওয়া, তারপরে ফ্রান্স, ব্রিটেন, টার্কি এবং নতুন করে জিউস এদের নতুন করে আগমন হলো, এগুলো সবগুলো মিলে ওখানে পুরোপুরি জাতিগত একটা বিষম রকমের ক্ল্যাশ শুরু হয়ে যায়। 1947 সালে ইউনাইটেড নেশনস থেকে প্রস্তাব করা হয় ফিলিস্তিন রাষ্ট্রটাকে 3 ভাগে ভাগ করে দেওয়ার, এবং সেই ভাগগুলোর মধ্যে একটা যাবে জিউসদের পক্ষে, একটা যাবে ফিলিস্তিনিদের পক্ষে, আর একটা যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল এরিয়া হিসেবে থাকবে, যেটা জেরুজালেম হিসেবে স্বীকৃতি পাবে। এটা জিউসটা মেনে নিলেও আরবরা সেটাকে মেনে নেয়নি, কারণ এটা জিউসদের পক্ষে হয়ে এই প্রস্তাবটা আনা হয়েছিল। যেখানে আরবরা জিউসদের দ্বিগুণ, সেখানে আরবদেরকে দেওয়া হয়েছে 38% জায়গা, আর জিউসদেরকে দেওয়া হয়েছে 62% জায়গা। এই অবস্থায় তেল সম্পদের বিশাল রিজার্ভ নিয়ে এই জায়গাটা 1948 সালে ব্রিটিশরা যখন চলে যায়, তখন ইসরায়েলিরা তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং ওখানে সংঘাত শুরু হয়ে যায়। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয়। ওই যুদ্ধে ইসরায়েল জিতে যায় এবং তারা ফিলিস্তিনের যে জায়গাগুলো ইউএন চার্টারে ছিল সেই জায়গাগুলো পুরোটা কন্ট্রোলে নিয়ে নেয়। এই অবস্থায় ফিলিস্তিনে 7 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে যায় এবং তারা নির্বাসনে চলে যায়। অন্যদিকে জিউসরা যেহেতু নতুন নতুন এলাকা দখল করেছে, তারা কি করে সারা পৃথিবীর নানা জায়গা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা অনেক বেশি শোষণের শিকার হয়েছিল, তারা এখানে এসে সেটেলমেন্ট তৈরি করা শুরু করে এবং তারা মুসলিম আরব আধিপত্য এলাকায় তারা জিউসরা এখন মেজরিটি হয়ে যায়। এই অবস্থায় আরবদের মধ্যে নানা রকমের অসন্তোষ দেখা দেয়। ইউনাইটেড আরব নিয়ে যারা পরিকল্পনা করেছিল, যারা চিন্তা ভাবনাতে ইউনাইটেড আরবের কথা সবসময় ছিল, কেন আমরা দেখেছি অটোমান সাম্রাজ্যের সময় আরব এক ছিল, সুতরাং ইউনিফাইড আরবই হচ্ছে গিয়ে আরবদের জন্য যুক্তিযুক্ত সমাধান। কিন্তু কলোনিয়ালিজম, তারপরে ব্রিটিশদের ভুল পলিসি, এগুলোর জন্য মিডল ইস্টে যে সংঘাতটা শুরু হয় সেগুলোর অবসানের জন্য ইউনাইটেড আরব নিয়ে যারা প্রমোট করতেন তাদের অন্যতম একজন জামাল আব্দুল নাসের 1954 সালে মিশরে ক্ষমতায় আসেন এবং তিনি 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন। ফ্রান্স এবং অন্যান্য শক্তি এই বিরুদ্ধে দাঁড়ালেও
সোভিয়েত রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাকে সাপোর্ট করায় জাতীয়করণে তিনি সফল হন। সব আরব দেশগুলা ঐক্যবদ্ধ হতে থাকে। সিরিয়াতে একটা সামরিক বিপ্লব হয় এবং সেই বিপ্লবের ফলে ইজিপ্ট এবং সিরিয়া এক হয়ে যায়। এর 3 বছর পরে 58 সালে এক হওয়ার পরে 3 বছর পরে আরেকটা সামরিক বিদ্রোহে সেটা তারা আবার বিভাজিত হয়ে যায়, সিরিয়া আবার আলাদা স্টেট হিসেবে স্বীকৃতি পায়। জামাল আব্দুল নাসিরের ইনফ্লুয়েন্সের ফলে মিডল ইস্টে নানা রকমের সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। 1967 সালের দিকে মিশর ইয়েমেনে তাদের আধিপত্য বিস্তার করতে গিয়ে পরাজিত হয় এবং এই সুযোগটা ইসরায়েল নেয়। ইসরায়েল মিশরকে আক্রমণ করে বসে এবং একটা যুদ্ধ চলে 6 দিন ব্যাপী। সেটা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের রূপ নেয় এবং বিশাল ব্যাপকতা পায়। এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে এবং তারা বিশাল এলাকা দখল করে নেয়। নতুন করে তারা সেটেলমেন্ট তৈরি করতে শুরু করে। জিউসরা সারা পৃথিবী থেকে নতুন করে আসা শুরু করে এবং তাদের সেটেলমেন্টের ব্যাপকতা লাভ করে। 1970-এ গামাল আব্দুল নাসের হার্ট অ্যাটাকে মারা যান। আরব আমিরাতস থেকে 1970 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পরে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গাটা দখল করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করার জন্য ইরানের সাথে হাত মিলায়। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শাহদের শাহ পরিবারের মধ্য দিয়ে তারা মধ্যপ্রাচ্যে ডমিনেট করতে থাকে এবং রাশিয়াকে দূরে রাখে। যদিও এখন আবার রাশিয়ার সাথে ইরানের খুব ভালো সম্পর্ক আছে। শাহদের আন্ডারে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করে এবং এই অবস্থায় মিশরের নতুন একজন শাসক আছেন যার নাম আনোয়ার সাদাত, আর সিরিয়াতে একজন শাসক আছেন তিনি হচ্ছেন হাফিজ আল আসাদ। এই দুজন আবার ইউনাইটেড আরব ঐক্যবদ্ধ আরবের প্রোপাগান্ডা প্রচার করতে থাকেন এবং তারা ইসরায়েলকে আক্রমণ করে বসেন। এই যুদ্ধে ইসরায়েল আবার জয়লাভ করে এবং নতুন নতুন অনেক এলাকা দখল করে নেয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যস্থতায় ক্যাম্প ডেভিডে 1979 সালে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে মিশরকে ইসরায়েল তাদের জায়গাগুলো ফেরত দিয়ে দেয় এবং মিশর ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এই যে স্বীকৃতি দিল এটা আবার আরবরা মেনে নিতে পারেনি এবং ইজিপ্ট মিশরকে আরব লীগ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। 10 বছর মিশর আরব লীগের সদস্য পদ থেকে বঞ্চিত ছিল। সাদাতকে এর পরিণাম হিসেবে খুন করা হয়। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিরোধটা চরম হয়ে যায়। আরব বিশ্বে সিরিয়া ইসরায়েল বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলোতে নেতৃত্ব দিতে শুরু করে। ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিরা লেবাননে আসা শুরু করে। লেবানন মোটামুটি একটা খ্রিস্টান এলাকা ছিল, অধ্যুষিত এলাকা ছিল, কিন্তু ফিলিস্তিন থেকে আরবরা লেবাননে আসার ফলে যেটা হলো খ্রিস্টানরা এখন মাইনরিটি হয়ে যায়, যার ফলে ওখানে
গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, নানা রকম সংঘাত শুরু হয়ে যায়। সেই সংঘাতে একটা পক্ষ ইসরায়েল, যারা ফিলিস্তিন থেকে যারা গিয়েছে তাদের বিপক্ষে কাজ করে, আবার আরেকটা পক্ষ হচ্ছে ইসরায়েল, আরেকটা পক্ষ হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে লেবাননে গৃহযুদ্ধ চলতে থাকে এবং এই ইস্যুতে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়। গোলান হাইটস নিয়ে এই যুদ্ধটা তাদের মধ্যে হয় এবং এই যুদ্ধে ইসরায়েল গোলান হাইটসটা দখল করে নেয়। এই একই সময়ে ইরানে একটা বিপ্লব হয়, ইসলামী রেভলিউশন, এবং সেই রেভলিউশনে মার্কিন সমর্থিত শাহ পরিবার ক্ষমতাচ্যুত হয় এবং শিয়া সম্প্রদায়ের খামেনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। যেহেতু মুসলিম রেভলিউশন, ইসলামিক রেভলিউশন হয়েছে, সুতরাং ইসরায়েলকে এরা বড় শত্রু মনে করত এবং যেহেতু শাহদের রাজ পরিবারকে বিতাড়িত করেছে, সুতরাং মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজ পরিবার ভীত সন্ত্রস্ত ছিল। ইরানের এই যে বিদ্রোহ আবার আরবের অন্যান্য দেশের না ছড়িয়ে পড়ে, যার ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরব, ইসরায়েল, ইউএসএ, কুয়েত, কাতার এদের মধ্যে একটা বিরোধ শুরু হয় এবং যে বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইরান। এদিকে ইরাকে সাদ্দাম হোসেন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কিন্তু ইরাকের বসরা শহরে একটা বিদ্রোহ দেখা দেয়, যেখানে শিয়ারা মেজরিটি ছিল। এই ইস্যুতে শিয়া সুন্নি একটা বিবাদ শুরু হয়। বসরা শহরে যেটা হয় সেটা হচ্ছে ইরাকের সবচেয়ে বেশি তেল রিজার্ভ ছিল, সুতরাং শিয়া সুন্নির মধ্যে একটা বিরোধ তৈরি হয়। এই বিরোধের ফল হিসাবে 1980 সালে ইরান ইরাক যুদ্ধ শুরু হয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের কাজাকিস্তান একটা শহর আছে সেটা দখল করার জন্য তিনি তার আর্মিকে পাঠান, কিন্তু সেই যুদ্ধটা 8 বছর ধরে চলে এবং এই যুদ্ধে 5 লাখ লোক নিহত হয়, 10 লাখ লোক আহত হয় এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। সাদ্দামকে এই যুদ্ধে সাহায্য করেছে মিডল ইস্টের কুয়েত, সৌদি আরব, এরা নানা রকমের সাহায্য দিয়ে, রাজ পরিবার কেন্দ্রিক যে শাসনগুলো আছে সেগুলা। কেননা ইরানের রাজতন্ত্র পতনের মধ্য দিয়ে ইরান যাতে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে না পারে, যুদ্ধের মধ্যে ব্যস্ত রাখার কৌশলে তারা হাঁটা শুরু করে। এদিকে ইরান বাহরাইনকে নিজেদের এলাকা হিসাবে দাবি করে। বাহরাইনের যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন শিয়া অধ্যুষিত এলাকায় সুন্নি শাসক। তাহলে বাহরাইনও শিয়া অধ্যুষিত, আবার ইরানও শিয়া অধ্যুষিত, সুতরাং বাহরাইনকে নিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের একটা প্রচন্ড রকমের চাপ ছিল। আর বাহরাইন হচ্ছে সৌদি আরবের খুব নিকটে। বাহরাইনকে যদি ইরান দখল করে নিয়ে নেয় তাহলে যেটা হবে, সৌদি আরবের পূর্বাঞ্চলে যে এলাকাটা আবার শিয়া অধ্যুষিত, সেখানে নতুন করে বিদ্রোহের চাপ শুরু হবে। এই জন্যে ইরান যাতে অন্যদিকে মনোযোগ দিতে না পারে, সেজন্যে ইরান ইরাক যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করার জন্য নানা রকমের চেষ্টা মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে করা হয়, যার ফল হিসাবে এই যুদ্ধটা 8 বছর ধরে চলে। 1988 সালে ইরান ইরাক যুদ্ধটা শেষ হয়। যুদ্ধের শেষে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত থেকে নেওয়া 65 বিলিয়ন লোন মাফ করে দেওয়ার জন্য দাবি জানান,
কিন্তু কুয়েত সরকার সেটা প্রত্যাখ্যান করে, যার ফলশ্রুতিতে ইরাক কুয়েতকে আক্রমণ করে 1990 সালে এবং কুয়েতকে দখল করে নেয়। কুয়েতকে দখল করে নেওয়ার পরে ইরাক এবং কুয়েতের যে তেলের রিজার্ভ আছে সেটা পৃথিবীর 1/5 তেলের রিজার্ভ সাদ্দাম হোসেনের কন্ট্রোলে চলে আসে এবং যার ফলে তিনি অনেক বেশি ক্ষমতাবান হয়ে যান। সাদ্দাম হোসেন এখানেই থেমে থাকেননি, তিনি তার আর্মিকে সৌদি আরব আক্রমণের জন্য সীমান্তে সমারোহ করেন এবং এই কাজে সফল হলে তিনি পৃথিবীর 50 তেল রপ্তানি করে 50 তেলের রিজার্ভের কন্ট্রোল নিয়ে তিনি কি হয়ে যেতেন, অয়েল কিং হয়ে যেতে পারতেন। ইউএস এখানে সাদ্দাম হোসেনের বিপরীতে দাঁড়ায় এবং 32টা দেশের কোয়ালিশন নিয়ে সাদ্দাম হোসেনের সাথে লড়াই করে সাদ্দাম হোসেনকে কুয়েত থেকে বিতাড়িত করে গালফ ওয়ারের মাধ্যমে, যেটা 90 এবং 91-তে হয়। গালফ ওয়ারের বিজয়ের মধ্য দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মূল শক্তি হিসাবে আবির্ভূত হয় এবং তারা মধ্যপ্রাচ্যে তেল সম্পদের সাপ্লাই এবং বিশ্বব্যাপী যে বিতরণের সেটার নিশ্চয়তা দেয় এবং স্ট্যাবিলিটিতে এবং সবাইকে সেই তেলের অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবাহিনী বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করে বাহরাইন এই হেডকোয়ার্টারটা স্থাপন করার ফলে ইরানের আধিপত্য ওই এলাকায় অনেক কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র আবার কাতারে তাদের এয়ারবেস স্থাপন করে এবং এই অবস্থায় জর্দান 1994 সালে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলকে জর্দান স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে ইসরায়েলের অবস্থান মধ্যপ্রাচ্যে দিন দিন শক্তিশালী হতে শুরু করে। অন্যদিকে ওখানে নানা রকমের শক্তি যেগুলো আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আছে, যারা লিবারেল কিছু লোকজন আছে যারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল থাকবে কি থাকবে না সেই ব্যাপারে, যেমন মিশরের কথা বলতে পারি, জর্দানের কথা বলতে পারি। আবার আছে সিরিয়ার মতো শক্তি আছে, শিয়া আছে, সুন্নি আছে, বাদ পার্টির লোকজন আছে, মিশরের জামাল আব্দুল নাসেরের অনুসারীরা আছে, জিউসরা আছে। এই শক্তিগুলা নানা রকম কার্যক্রম এবং মুসলমানদের যে নানা রকম বিভাজন, এদের পারস্পরিক বিপরীতমুখী কার্যক্রমের ফলে মধ্যপ্রাচ্য দিন দিন উত্তপ্ত হতে শুরু করে এবং মুসলমান শক্তিগুলা, ইসলামী শক্তিগুলা, আরব শক্তিগুলা সবগুলা একটা কাতারে এসে দাঁড়ায়। সেটা আল কায়েদা। সে আল কায়েদার মধ্য দিয়ে আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আক্রমণ হতে এবং ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন এই অজুহাত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের উপর প্রচন্ড রকম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে। ওসামা বিন লাদেনকে পাকিস্তানের একটা সুরক্ষিত এলাকা থেকে তাদের মেরিন ফোর্সের মাধ্যমে গুলি করে সমুদ্রে ভাসিয়ে দিতে।
আল কায়েদার এই যে উগ্রবাদী যে মুসলমান শক্তিগুলা মধ্যপ্রাচ্য থেকে যে উৎপত্তি হলো, এই আল কায়েদার শক্তিগুলা পরবর্তীতে সুন্নিদের মধ্য দিয়ে আইসিস এর ব্যানারে সংগঠিত হয় 2014-15 সালের দিকে, এবং আইসিস তাদের প্রভাব বিস্তার করে কোথায়? ইরাকে এবং সিরিয়াতে। এবং আইসিসের প্রচন্ড রকমের প্রতাপের ফলে আমরা দেখেছি ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল একটা বাহিনীকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। আইসিসের পতাকা তলে সিরিয়ার পতন হয়েছিল। সিরিয়ার হাফিজ আল আসাদের যে স্বৈর শাসনতন্ত্র ছিল সেটা পতন হয়েছিল, এবং সিরিয়াতে হাফিজ আল আসাদের পতনের পরে ইসরায়েল মধ্যপ্রাচ্য এলাকাতে তাদের প্রভাব আরো বৃদ্ধি করে। কারণ আমরা দেখেছিলাম সিরিয়া ইসরায়েল বিরোধী যে জনমত সেগুলোকে সংগঠিত করেছিল অনেক দীর্ঘ সময় ধরে। ইসরায়েল বিরোধী যে জনমত সেগুলো সংগঠনের পিছনে মিশর এবং সিরিয়ার বড় একটা ভূমিকা ছিল, ইরানের বড় একটা ভূমিকা ছিল। এখন মিশর নাই, সিরিয়া নাই, ইরাক নাই, ইরান নাই, এগুলো সব এখন কি হয়ে গেছে? ছোট ছোট শক্তি হয়ে গেছে। এদেরকে ধীরে ধীরে স্কুইজ করে দেওয়া হয়েছে। এবং অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করতে ইরানের অনেক অনেক সামরিক জেনারেলদেরকে তারা মেরে ফেলতে, তাদের পরমাণু প্রকল্পে আক্রমণ করতে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করতে। এখন মধ্যপ্রাচ্য ব্যাপী ইসরায়েল যে প্রচণ্ড গতিতে তাদের প্রভাব বিস্তার করছে, সে প্রভাব বিস্তারটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কথাতে খুব বেশি পরিষ্কার হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানকে যেভাবে পরাজিত হয়েছে, যেভাবে বিপর্যস্ত হয়েছে, সেখান থেকে রক্ষা করার অনেক চেষ্টা করেছিলাম। আমরা দেখেছি ইরানের শীর্ষ 20 জন জেনারেল মারা গিয়েছে। সুতরাং এ অবস্থায় মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা আছে কি না, সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পাবো। অথবা উগ্রবাদী শক্তিগুলো নতুন করে সংগঠিত হতে পারে কিনা, সেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাকে লাইক, সাবস্ক্রিপশন, শেয়ার, কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।